Ladies and gentlemen, this is a Furti announcement. You all are requested to tune in to Radio Furti 88 FM on Thursday evening 7 p.m. to listen to Destination Stories, brought to you by Emirates. Fly better. Alright, so welcome to Radio Furti 88 FM, and yes, you are listening to Destination Stories brought to you by Emirates. Fly Emirates, fly better. আমি আলিফ আছি সাথে থাকবো for another hour, and যেখানে আমরা দুনিয়াতে যত সুন্দর সুন্দর দেশগুলো আছে না, এই দেশের হিডেন জেমগুলো কিন্তু আমরা আনকভার করব থ্রু আ সিজন ট্রাভেলার, দ্য স্পেশাল গেস্ট উইথ মি। সো তার মাধ্যমে কিন্তু আমরা নতুন একটা দেশ আজকে আমরা কিন্তু ডিসকভার করব, এবং ওই দেশের কি কি সর্ট অফ ফ্যাসিলিটিস আছে এগুলো কিন্তু জানবো। And this is Alif welcoming you to Radio Furti, and I've got the beautiful guest, I would definitely address as a doctor. So, sir, welcome to Radio Furti. I hope you're doing all right. So, could you just introduce yourself? And একটা প্রশ্ন আমি সাথে সাথে করে দিচ্ছি যে ট্রাভেলিংটা আপনি যে পছন্দ করেন, সো এটার পিছে যে স্টোরিটা, যে লাভটা, যে প্যাশনটা, এটা যদি একটু শেয়ার করতেন। অ্যান্ড সোফার কতগুলো দেশ আপনি ট্রাভেল করেছেন? জি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসলে আমি একজন চিকিৎসক, আপনি প্রথমে বলেছেন আমি বক্ষব্যাধির চিকিৎসক। তো ওই চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন কাজেই আসলে প্রথমে শুরু হয়েছে টুকটাক করে এদিক ওদিক যাওয়া, এবং সেই যাওয়াগুলোর সূত্র ধরেই যেহেতু ছোটোবেলা থেকেই একটা আগ্রহ ছিল যে পৃথিবীর বিভিন্ন জায়গার বিভিন্ন অদ্ভুত সুন্দর, অদ্ভুত আনন্দদায়ক জিনিসগুলোকে দেখব, জানবো, তো ওই সূত্রেই একসাথে গেঁথে নেওয়ার চেষ্টা করা হয়েছে। যখন একটা দেশে কোনো কাজে গিয়েছি, কোনো একটা পেপার প্রেজেন্টেশনের জন্য গিয়েছি, আমি চেষ্টা করেছি সেই দেশটাকে জানবার, বুঝবার, এবং সেই সাথে আশেপাশেও যদি কোনো জায়গায় যাওয়ার সুযোগ থাকে সেগুলোকে একটু ঘুরে আসবার। এবং তার ফলেই কিন্তু আসলে একে একে করে প্রায় 80টার মতো দেশ আমার ঘোরা হয়ে গেছে, এবং আমি বলবো যে প্রায় পৃথিবীর সব বিখ্যাত জায়গাগুলো দুই একটা জায়গা ছাড়া বোধহয় দেখা হয়ে গেছে। ওকে, সো যেহেতু আপনি বলেছেন যে 80টা দেশ ঘুরে ফেলেছেন, এখন ইটস গোনা বি প্রিটি হার্ড টু পিক ওয়ান পার্টিকুলার কান্ট্রি, বাট তারপরও আই উড ইনসিস্ট কে এই 80টা দেশের মধ্যে এমন কোনো একটা দেশ আছে যেটা নিয়ে আপনি স্পেশাল আজকে একটু কথা বলতে চাচ্ছেন, ওই দেশটাতে যে আপনার যত রকমের এক্সপিরিয়েন্স হয়েছে, সো এগুলো যদি একটু শেয়ার করতেন। আসলে ওটা যখন চিন্তা করি যে কোন দেশটা বেশি টানলো, বেশি ভালো লাগলো, এটা সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন, কারণ এক একটা দেশের এক এক রকম সংস্কৃতি, কৃষ্টি, এক এক রকম তাদের চেহারা, এক এক রকম তাদের স্থাপত্য, এক এক রকম তাদের ইতিহাস, সবগুলোই আসলে বিভিন্নভাবে টানে। তখন আমার মাথায় প্রথমেই যেটা চলে আসলো সেটা হচ্ছে স্পেন। ও ওয়াও, দ্যাটস লাইক আই ডোন্ট নো, আমি যদি পার্সোনালি বলি স্পেনের সাথে না একটা কানেকশন আছে ইন টার্মস অফ ফুটবল, ওদের যে কালচার, কাস্টমস অ্যান্ড অল। সো আপনার যদি স্পেনটাকে নিয়ে যা একটু স্ক্যাটার করেন, যে আপনি যখন ফার্স্ট টাইম স্পেনে যে কোনো একটা পার্টিকুলার সিটিতে যখন ল্যান্ড করেছেন, সো ওখানে হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট থিং ইউর আইস, অ্যান্ড কেমন লেগেছে আর কি? আসলে স্পেনে আমি ঢুকেছি বার্সেলোনা দিয়ে। মানে প্রথমে ল্যান্ড করেছি বার্সেলোনাতে। আমি স্পেনের মোট 5টা শহরে ঘুরেছি, প্রধান বেশ বড় বড় 5টা শহরে। তো বার্সেলোনা দিয়ে ঢোকার পরে আপনি যেটা বললেন, প্রথমেই আমার ধাক্কা লেগেছে এটা যে এইটা সেই শহর যেখানে এই বার্সার ফুটবলের ফ্যানরা, আমিও বার্সার ফ্যান একজন, এনিওয়ে তার অন্যতম কারণ একটা হয়তো বা মেসি। তা আমার প্রথমেই কিন্তু এইটাই ধাক্কা লেগেছে যে আমি একটা ফুটবলের দেশে এসেছি। কিন্তু একটা কথা কি, যে শুধু ফুটবল না, একটু স্পেনের এই ব্যাপারটা কিন্তু আমাদের ভিতরে অনেকভাবে আছে। ধরেন আমরা ষাঁড়ের লড়াইয়ের কথা জানাই, হ্যাঁ, একেবারে ছোটবেলা থেকে দেখে এসেছি। এটাও একটা মানে মনে হয়েছে যে এক ধরনের একটা হিরোইক দুঃসাহসী কাজ, এটা আমাদেরকে টেনেছে। আমরা স্পেনের কিন্তু নাচ গানগুলোর সময় ফ্ল্যামিঙ্গো নাচ যেটা আছে বা গান আছে, এটাও কিন্তু খুব বিখ্যাত। স্পেনের খাবার দাবার বিখ্যাত। সবচেয়ে বড় জিনিস হচ্ছে স্পেন বললেই আমার কাছে মনে হয় যেন একটা রৌদ্র করজ্জ্বল, খুবই মানে প্রাণবন্ত একটা দেশ। ওকে, আপনি যে ওই শার্কের যে ফাইটটা, বুল ফাইটটা বললেন, সো ওখানে কি আপনি কি লাইক দেখেছেন ইন পার্সন? কারণ আমরা তো সবসময় টিভিতে একটু দেখি না, সত্যি কি সবাইকে চেষ্টা করে? আমি আসলে যেটা হয়েছে এটা নিয়ে এখনই যদি বলি, আসলে আমি সবশেষ সিটি যেটা আমার ছিল স্পেনে ছিল, সেটা হলো
মাদ্রিদ। আমি মাদ্রিদে বুল ফাইটের যে স্টেডিয়াম আছে ওখানে গিয়েছিলাম এবং আমি ওই বুল ফাইটটা দেখেছি। তবে ওটা যেটা আমরা দেখে থাকি যে রাস্তার মধ্যে জনসাধারণের মধ্যে একটা উন্মত্ত ষাঁড় দৌড়াচ্ছে, মানুষ তাকে ধাওয়া করছে অথবা ষাঁড় মানুষকে ধাওয়া করছে, ওটা তা না। এটা হচ্ছে গিয়ে যে যেটা আমরা আরেকটা দেখে থাকি যে একেবারে সেই ম্যাটাডোররা যেভাবে ওই যে সজ্জিত পোশাকে তীক্ষ্ণ তলোয়ার নিয়ে ষাঁড়ের সাথে ফাইট করে, হ্যাঁ, লাল কাপড় দিয়ে ষাঁড়কে উত্তেজিত করে, ওইটার একটা শো আমি দেখেছি পরপর 3টা। তবে একটা কথা আমার বলতেই হবে, আমার ওটা দেখে কিন্তু খুব বেশি ভালো লাগেনি এই অর্থে কি যে হ্যাঁ, ম্যাটাডোরদের যে নৈপুণ্য, তাদের যে দক্ষতা, এগুলো অবশ্যই চোখে লাগার মতো, যে তারা কত মুহূর্তের মধ্যে, ফ্র্যাকশন অফ সেকেন্ডসের মধ্যে নিজেকে সরিয়ে নিচ্ছেন বা ষাঁড়টাকে অন্যদিকে ডাইভার্ট করছেন। কিন্তু আলটিমেটলি আমার কাছে যখন ষাঁড়টাকে ওনারা মানে ওই তলোয়ার দিয়ে হত্যা করেন, সত্যি কথা যে আমার কাছে কিন্তু একটু নিষ্ঠুরই মনে হয়েছে। অলরাইট, সো এখন চলে যাচ্ছি গান থেকে ফিরে এসে কিন্তু ডেফিনেটলি আরও ক্রিস্পি অনেক টপিক নিয়ে কথা বলবো এবং আমাদের যে স্পেশাল যে গেস্টটা আছে, যে সিজন ট্রাভেলারটা, সো তার মাধ্যমে কিন্তু স্পেনটা আমরা ঘুরে দেখব। বাট তার আগে যে গানটা প্লে করতে যাচ্ছি ডেফিনেটলি ইজ গোনা ডু হেল লট অফ জাস্টিস to the story we are sharing and we are going to share in future. So amar sathe ache the season traveler, and yes, you are indeed listening to Destination Stories brought to you by Emirates. Emirates, fly better. Alright স্যার, সো একটু আগে আপনি বলেছিলেন, এখন আমি যখনই শুনেছি যে আপনার এত লম্বা একটা প্রোফাইল নিয়ে বলেছেন এবং 80টা দেশ ঘুরেছেন, অ্যান্ড ইউ আর বাই প্রফেশন ইউ আর আ ডক্টর অ্যান্ড ডেফিনেটলি ইউ আর সিজন ট্রাভেলার, সো আপনি যদি আপনার নামটা একটু বলতেন তাহলে একটু ওরাটা আরও একটু বেটার ওয়েতে যেত বিফোর উই হপ ইনটু দ্য টপিক। আমি ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর, বেন্নুর নামে পরিচিত সবার কাছে। আর আমি তো আগেও বলেছি বক্ষব্যাধির চিকিৎসক। আমি বাংলাদেশের বক্ষব্যাধি রোগীদের জন্য আমি চেষ্টা করছি, বিগত প্রায় 35 বছর যাবৎ চিকিৎসার সাথে জড়িত আছি। আর আমি বাংলাদেশ লাং ফাউন্ডেশনের, যেটা বক্ষব্যাধি চিকিৎসকদের সর্ববৃহৎ অর্গানাইজেশন, সেটার আমি জয়েন্ট সেক্রেটারি। Oh wow, so it's indeed my pleasure to have a one-on-one conversation with you. So yes, আমরা স্পেন নিয়ে কথা বলছিলাম and we were talking about Bulls fight. So আমি আপনাকে একটা কোশ্চেন করেছিলাম যে what if জিনিসটা যদি other way round হতো, এরকম কখনো কি আপনি like were you lucky enough to witness কি একটা like the bull already attacked the person and he happened to lose his life or something? এখানেই আসলে ওই যে বললাম না যে আমার একটু অ্যাট দ্য এন্ড অফ দ্য গেম আমার মনে হচ্ছে যে একটু নিষ্ঠুর লাগার কারণ আমার দুটো মনে হয়। একটা হচ্ছে গিয়ে যে এত সুন্দর তরতাজা, এত মানে দুর্ধর্ষ একটা ষাঁড়কে চোখের সামনে মরে যেতে দেখাটা আসলে একটু কষ্টেরই লাগিয়েছে আমার। আরেকটা হচ্ছে কি, আমার কাছে মনে হয়েছে যে ওখানে এমনভাবেই ব্যবস্থাটা করা থাকে যে আসলে ম্যাটাডোরের মারা যাওয়ার সম্ভাবনা খুব কম। ওকে ওইভাবে একটা সেফটি প্রিকশন থাকে। এবং তখন আমার মনে হয়েছে যে ম্যাটাডোরের সাহায্যের জন্য যখন আরও 5-10টা লোক আছে, ওই ষাঁড়টার সাথে যদি আরও 5-10টা ষাঁড় থাকতো তাহলে বোধহয় একটু সমান হতো। যাই হোক, এটা মানে জাস্ট আনন্দের জন্য বললাম। একটা প্রশ্ন করে থেকে একটু প্রশ্নটা করি যে এই যে যখন ওই ষাঁড়টাকে মেরে ফেলে, ওটার পরে কি করা হয়? ওকে কি খাওয়া হয় নাকি? আমি যেটুকু জেনেছি ওই ষাঁড়টা পরে আসলে ওই হিসাবে মাংস হিসাবে বিক্রি হয় এবং ওটার দাম নাকি অনেক বেশি। অন্য সাধারণ বাজার থেকে আপনি যে মাংসটা কিনবেন তার থেকে ওটার দাম নাকি অনেক বেশি। এটা আমার শোনা, আমি নিশ্চিত বলতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা ওই বুলস ফাইট থেকে যদি অন্য কোথাও মুভ করতে চাই, সো হোয়াট উড বি দ্য নেক্সট থিং যেটা আপনি আমাদের লিসনার্স ভিউয়ার্স যারা আছে তাদের সাথে ইন্ট্রোডিউস করাতে চাচ্ছেন অ্যাবাউট স্পেন? আমি যদি শুরুতেই বলি যে আমি যখন বার্সেলোনা দিয়ে ঢুকেছিলাম, তো বার্সেলোনায় একটা মজার ব্যাপার হচ্ছে যে এটাকে বলা হয় যে সিটি অফ অ্যান্টনি গৌডি। ওকে, অ্যান্টনি গৌডি হচ্ছেন একজন খুব নামকরা আর্কিটেক্ট। ও ওয়াও। এবং ওই বার্সেলোনা শহরে কম করে হলেও প্রায় 10 থেকে 15টা স্থাপনা আছে যেগুলো ওই গৌডির করা, এবং প্রতিটা স্থাপনা মানে একটা
অদ্ভুত ধরনের। এটা আপনি এমনি যে সাধারণ যে সমস্ত বাড়িঘর, ভবন, সেতু বা মনুমেন্ট আমরা দেখে থাকি, ওনার কাজগুলোর সাথে এগুলোর কোনো মিল নেই। ইনভ্যারিয়েবলি ওনার করা সবচেয়ে বিখ্যাত যেটা, সেটা হচ্ছে সাগ্রাদা ফ্যামিলিয়া নামে একটা ব্যাসিলিকা, অর্থাৎ একটা খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য একটি চার্চ বলেন বা গির্জা বলেন এরকম। সেটা একটা বিশাল বিশাল, মানে কি এখানে প্রায় বোধহয় 16টা আলাদা মানে মিনারের মতো করে একসাথে একটা বিশাল আকারে করা হয়েছে, এবং এই 16টা থিম যোগ করা হয়েছে 16 জন খ্রিস্ট ধর্মের বিখ্যাত লোকের জন্য। এবং এই 16টা থিম আপনি যখন একটা অঞ্চল থেকে এইটার ভিতরে আরেকটাতে ঢুকবেন, একটার সাথে আরেকটার কোনো মিল পাবেন না, কিন্তু যখন ওভারঅল আপনি দূরের থেকে দেখবেন, এটা আপনার কাছে মনে হবে যে হ্যাঁ, এটা একটা সব কিছু মিলিয়ে একটা আলাদা সৌন্দর্য। কিন্তু একটাতে ঢুকলেন, আপনার মনে হলো যে আপনি বোধহয় একটা রূপকথার জায়গায় এসেছেন, সবই ওই ধরনের একটু সফট টাইপের। আরেকটা ঢুকলেন, সেখানে হয়তো আপনার মনে হচ্ছে যে একটু আধুনিক বিজ্ঞান ধরনের কিছু। আরেকটাতে ঢুকলেন, মনে হলো যেন যে একটু সেই প্রাচীন ধর্মী, সেই মিশরের যে মমি, পিরামিড, ওই ধরনের একটা কিছু একটা মনে হয় যেন একটা ভাব চলে আসছে, কিন্তু আবার সবগুলোর মধ্যে একটা অদ্ভুত সামঞ্জস্য। এটা বিশ্বাস করাটা বেশ কঠিন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 100 বছরের উপর ধরে এই গির্জাটা কিন্তু তৈরি হচ্ছে, এখনো এটা পুরো তৈরি হয়নি। এটা স্টিল আন্ডার কনস্ট্রাকশন, এবং এটাকে ঠিক করা হয়েছে যে 2026-এ এটা কমপ্লিট করা হবে। দ্যাট ইজ দ্য 100তম মৃত্যুবার্ষিকী অব গডি। ওই সময় এটাকে কমপ্লিট করা হবে। আমি গিয়েছিলাম 12তে, তো ইচ্ছা আছে যে 14 বছর পরে, দ্যাট ইজ 26-এ যদি সুযোগ থাকে, আমি কমপ্লিটটা যদি দেখে আসতে পারি। মানে ইনঅগ্রেশন যখন কমপ্লিটলি করছে, এটা আমি বলবো যে যারা শুনছেন তারা যদি একটু ছবিটা দেখে নেন, এই 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 গির্জাটা যেটা হচ্ছে সাগ্রাদা ফ্যামিলিয়া, মানে তারাও মানে চমকিত হবেন যেটা কি অদ্ভুত জিনিস। না, আপনার কথাটা শুনুন, আমার মধ্যে একটু কিউরিওসিটি জাগতেছে। এন্ড আপনি যেটার কথা বলেন, ওটা কি একদিনে পসিবল? টোটাল যে কটা পিলার্স এর কথা বলেন, ওটা ভিজিট করা? সেটা পারা যাবে, অত বড় না যে আপনার দিনের উপর লেগে যাবে, বাট একটা বেলা আপনাকে দিতে হবে যদি আপনি সুন্দরভাবে প্রতিটা কোণা থেকে, প্রতিটা ফ্যাসাড থেকে আপনি যেটাকে এনজয় করতে চান, একটা বেলা আপনাকে মিনিমাম ওখানে দিতেই হবে। ওয়াও। সো ওটা শেষ করার পরে কোথায় মুভ করেছিলেন? না, ওটা যেটা আমার একটা ইচ্ছা ছিল, সেটা হচ্ছে যে ওনার বেশ কিছু স্ট্রাকচার যেগুলো করা, এটা দেখবো। আরও 2-1টা দেখেছি এবং সবগুলোতেই মানে চমকিত হওয়ার মতো। একটা স্ট্রাকচার দেখেছিলাম, এটার নামটা হচ্ছে কাসা মিলা। কাসা মিলাটার মজার ব্যাপার হচ্ছে গিয়ে যে এটা একটা বেশ বড় একটা প্রাসাদের মতো, বাট এই পুরো প্রাসাদটায় কোনো কোণা নেই। কোথাও কোনো কোণা নেই, অর্থাৎ সমস্তটাই হচ্ছে কার্ভের উপরে। মনে হচ্ছে যেন যে ঢেউয়ের পরে ঢেউ আসছে এরকম। হ্যাঁ, কোনো শার্প কোণা যেটা বলি আমরা, অ্যাঙ্গেল বলি, কোনো অ্যাঙ্গেল এটার মধ্যে নেই। বাইরে থেকে দেখলে আপনি দেখবেন যে কোথাও কোনো অ্যাঙ্গেল নেই। এটা একটা অদ্ভুত তার একটা স্ট্রাকচার আর কি। তো এই স্ট্রাকচার কয়েকটা দেখার পরে আমার যেটা ইচ্ছা ছিল, সেটা হচ্ছে স্পেনের আরেকটা খুবই আইকনিক ব্যাপার, সেটা হচ্ছে পাবলো পিকাসো। পাবলো পিকাসোর মিউজিয়ামটা দেখার আমার খুব ইচ্ছা ছিল। আমি এটা নিয়ে না অনেক ইন্টারেস্টেড, কাজ আমি পার্সোনালি কিন্তু দুঃখের কথা যে ওটা আসলে আমি দেখতে পারিনি। হ্যাঁ, মানে ওটার বাইরে থেকে ঘুরে এসেছি, বাট দেয়ার ওয়াজ এ সো লং কিউ যে ওখানে আমার হাতে সময় ছিল না। তাই আমি বলবো যে শ্রোতারা যারা ওখানে যাওয়ার প্ল্যান করবেন, অ্যাটলিস্ট সপ্তাহখানেক আগে নিজের নামটা এন্ট্রি করে দিবেন ওটা ঢোকার জন্য, তাহলে এটা ঢোকা সম্ভব। Absolutely. All right, so welcome back to Radio Furti, and yes, you're listening to Destination Stories brought to you by Emirates. Fly Emirates, fly better. And yes, আমি আলিফ আছি সাথে, and আজকে কিন্তু ক্রিস্পি একটা টপিক নিয়ে কথা হচ্ছে, and if you have a plenty of love for the country Spain, so আজকে কিন্তু আমার যে স্পেশাল গেস্টটা লাইক ডক্টরের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারবো যে স্পেনটা কত সুন্দর। অ্যান্ড সো ফার স্যার যেগুলো শেয়ার করছেন, ট্রাস্ট মি, আমার কাছে মনে হচ্ছে কি যে মেন্টালি আমি অলরেডি ওখানে পৌঁছে গেছি। সো স্যার, লাইক আপনি যেটা বলছিলেন, আপনি যদি এখন আরেকটু অ্যাড অন করেন যে
যেহেতু বার্সেলোনা থেকে আপনি স্টার্ট করছেন, as you have mentioned earlier, ke Barcelona money, the first thing popped in your mind was Messi and Barcelona, Camp Nou and all. So এটা নিয়ে যদি details বলতেন, like were you fortunate enough or could you take some time out to visit there in person? জি এটা তো মানে যখন বার্সেলোনায় ঢুকেছি আমার তো বাকেট লিস্ট অবশ্যই ক্যাম্প নো ছিল, অর্থাৎ বার্সেলোনার যেটা ক্লাবটা, তাদের যে স্টেডিয়াম, তাদের যে ফুটবল একাডেমি এটা, এবং আমি গিয়েছি ওখানে একটা ছোট স্বল্প মূল্যের একটা টিকিট কেটেই ঢুকতে হয়, এবং ওখানে ঢুকে আমি প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে ওদের একাডেমিটায়, এবং ওখানে প্রায় মানে শখানেক বাডিং মেসির সাথে আমার দেখা হয়েছে। তারা সব ওই লাল পোশাক পরে খেলছে এবং তারা করেছে, এবং তারা খুবই স্বতঃস্ফূর্ত, তারা আমাকে ঘিরে ধরে আমার সাথে ছবি তুলেছে। তারপরে যেটা করেছি যে স্টেডিয়ামটা দেখতে গিয়েছি, এবং এটাও খুব, তখন তো সকালবেলা কোনো খেলা ছিল না, বাট একটা পোর্শন খোলা থাকে আমাদের যারা টিকিট কেটে চুকেছে তাদের জন্য। সো আমি ওখানে ঢুকে বসে ফিল করার চেষ্টা করেছি যে এখানে খেলা হচ্ছে আর আকাশ বাতাস বিদারিত হয়ে দর্শকদের চিৎকার হচ্ছে, ওরকম একটা ফিলিংস আনার চেষ্টা করেছি। হ্যাঁ, ওরকম একটা তো অবশ্যই এসছে। এবং তারপরে যেটা হয়েছে যে আমি বার্সেলোনার যে এত বছরের যে যত ট্রফি কাপ আছে এগুলো সাজানো আছে, থরে থরে সাজানো আছে গ্লাসের ভিতরে, এবং ডেট দিয়ে লেখা আছে, ওইগুলো দেখেছি। এবং অনেক ছোটবেলার স্মৃতিও মনে হচ্ছে, আচ্ছা এইটা তো ওই সময় ওরা জিতেছিল এটা, সেই কাপগুলো, সেই মেডেলগুলো, এগুলো দেখেছি। এবং তারপরে যেটা করেছি সেটা হচ্ছে প্লেয়ারদের ড্রেসিং রুমে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, এবং আমি ফরচুনেট এনাফ যে মেসির ড্রেসিং রুমে আমি ঢুকেছি, এবং মেসি যেই চেয়ারটায় বসে মাসাজ নেন বিটুইন টু হাফস অফ দ্য গেম, সেই চেয়ারটাতে আমি বসেছি। হ্যাঁ, সে একটা ইজি চেয়ারের মতো একটা জায়গা, সেখানে আমি ওই আতশোয়া হয়ে একটু ফর ফিউ সেকেন্ডস। আপনি যেই টাইমটাতে বার্সেলোনার ক্যাম্পটা আপনি যখন ভিজিট করেছেন, তখন কি মেসি বার্সেলোনাতে ছিল নাকি হি হ্যাজ অলরেডি? না, তখন উনি একটা ভ্যাকেশনে অন্য কোথাও ছিলেন, বার্সেলোনা শহরে ছিলেন না। ওকে, ডেফিনেটলি যখন আমরা বার্সেলোনা নিয়ে কথা বলবো, তখন যদি আমরা এল ক্লাসিকোটা না মেনশন করি তাহলে টোটালি একটা ইনজাস্টিস করা হবে। সো ওয়ার ইউ ফরচুনেট এনাফ টু উইটনেস আ ম্যাচ? না, ওই সময় ম্যাচ ছিল না, তবে আমি এর পরে আরও 2-3টা শহর ঘোরার পরে বার্সেলোনা থেকে, তারপরে আমি সর্বশেষে মাদ্রিদে যখন এসেছি, তখন কিন্তু আমি ওই সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়েছি, অর্থাৎ রিয়াল মাদ্রিদের যে ক্যাম্প, ক্লাব, স্টেডিয়াম, এগুলোও দেখেছি। সো আমি ওই মানে একটু নিজের মনের মধ্যে কিন্তু দুটোর একটা পারস্পরিক একটা তুলনা এসছে, এবং মনে মনে একটা এল ক্লাসিকো তৈরি করেছি আর কি। অলরাইট, সো ইয়েস, একটু আগে আপনারা হয়তো চিন্তা করছিলেন যে আমার যে গেস্টটা আছে স্যার কেন এত বার্সেলোনা ফ্রেন্ডলি কথা বলছে, বাট হি ডিডন্ট মেনশন অ্যাবাউট রিয়াল মাদ্রিদ, সো হি জাস্ট মেনশন আ ওয়াইল অ্যাগো। অ্যান্ড ইয়েস, ওয়ে আর গোনা হেড ব্যাক টু দ্য সং। নেক্সট যে গানটা প্লে করতে যাচ্ছে, আই এম শিওর কে এই গানটা আপনার শরীরের মধ্যে যে রক্ত চলাচলটা এটা স্পিড আপ করে দিবে। এবং once we get back, so we're going to talk about more in details. And yes, you're indeed listening to Destination Stories brought to you by Emirates. Fly Emirates, fly better. Definitely আপনি যখন এমিরেটসে ফ্লাই করবেন, কেন ফ্লাই করবেন? বিকজ এমিরেটস ইজ দ্য অনলি এয়ারলাইন্স যেটাতে আপনার 140টারও বেশি কিন্তু ডেস্টিনেশনে আপনি ট্রাভেল করতে পারবেন। বিকজ আপনার ঢাকা থেকে দুবাই যেতে হবে, দুবাই থেকে কিন্তু 140টার বেশি দেশে করতে পারবেন। অ্যান্ড দ্য বেস্ট পার্ট অ্যাবাউট দেম ইজ ওদের কিন্তু আরও 1700টার বেশি কিন্তু কানেক্টিং ফ্লাইট আছে অ্যাক্রস দ্য গ্লোব উইথ দ্য পার্টনার্স। অ্যান্ড ইয়েস, ওখানে কিন্তু অনেক অনবোর্ড ফ্যাসিলিটিস আছে এবং ডিফারেন্ট মিনস অফ এন্টারটেনমেন্ট আছে। অ্যান্ড ওদের কিন্তু বার্ডস ইন দ্য স্কাই। সো দিস ইজ দ্য বেস্ট পার্ট। আর ওরা সুন্দর করে কিন্তু প্যাম্পার করে। অ্যান্ড ইয়েস, এমিরেটস নিয়ে যারা ডিটেলসে জানতে চান, সো ডেফিনেটলি ইউ হ্যাভ টু ভিজিট emirates.com। অ্যান্ড এইসব ফ্যাসিলিটিসের কারণেই কিন্তু এমিরেটস ওয়াজ নেম দ্য বেস্ট এয়ারলাইন্স অফ দ্য ইয়ার। ওকে, সো ইয়েস, যে ফ্যাসিলিটিসটা নিয়ে বলছিলাম, অ্যান্ড ফ্যাসিলিটিসের কথা শুনলে কিন্তু ডেফিনেটলি উই আর গোনা হেড ব্যাক টু দ্য নেক্সট সং। বিকজ রেডিও ফুর্তি যে প্লে লিস্টটা থাকে, প্লে লিস্টে কিন্তু ঠিক এমিরেটসের মতো কিন্তু হাজার রকমের অপশন থাকে। সো আপনি যেই মনেই থাকেন না কেন, যেই মুডেই থাকেন না কেন, রেডিও ফুর্তি যে প্লে লিস্টটা আছে, এই প্লে লিস্টটা কিন্তু একদম আপনাকে would bring a smile on your face. And yes, শুনতে থাকুন রেডিও ফুর্তি। আমরা আছি দ্য শো নিয়ে, যেটা হচ্ছে ডেস্টিনেশন স্টোরিজ brought to you by Emirates. Fly Emirates, fly better.
Alright, so yes, আপনারা কিন্তু যারা আমাদেরকে ফেসবুকে এবং ইউটিউবে দেখছেন, সো ইউ ক্যান স্টে কানেক্টেড। সো আমাদের কাছ থেকে কিন্তু আপনার কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু ডিসকানেক্ট হতে হবে না, বিকজ আমরা কিন্তু আমাদের যে স্পেশাল গেস্টটা আছে, আমি কেন বারবার আমাদের যে গেস্টটা আছে তাকে আমি স্পেশাল কেন বলছি, জাস্ট ইমাজিন a man of this stature happen to visit 80 odd countries. Can you imagine? আমার কাছে মনে হয় যে আমরা শিওর অনেক লোকজনই আছে যারা 80টা দেশের নামও জানি না, to be honest. So yes, এখন তো ফুটবল নিয়ে অনেক কথা হলো, and as you have said that you have visited quite few countries, so আমরা লাইক বার্সেলোনার যে আপনার যদি আইটিনারিটা শেয়ার করতেন, যে আপনি যখন স্পেনে গেলেন ফার্স্টে তো আপনি বার্সাতে ল্যান্ড করলেন, ওখানের পরে কোন সিটিতে গিয়েছেন, ইভেনচুয়ালি হাউ ইউ হ্যাপেন টু বি কানেক্টেড ইন মাদ্রিদ? আমি ওখান থেকে বাই রোড এসেছি ভ্যালেন্সিয়া। ওকে, ভ্যালেন্সিয়া হচ্ছে ওখানে থার্ড লার্জেস্ট সিটি স্পেনের। ভ্যালেন্সিয়া ঘুরে আমি সেখান থেকে বাই রোডেই আমি চলে এসেছি গ্রেনাডা এবং কর্ডোবা। গ্রেনাডা থেকে কর্ডোবা থেকে আমি এসেছি মাদ্রিদে। এবং এইটার ভ্যালেন্সিয়াটা চুজ করার দুটো কারণ, একটা হচ্ছে গিয়ে যে আমার যে মেডিকেল কনফারেন্সটা ছিল ভ্যালেন্সিয়াতে, আরেকটা হচ্ছে গিয়ে এটা থার্ড সিটি, অর্থাৎ বার্সেলোনা মাদ্রিদের পরেই এটা লার্জেস্ট। আর গ্রেনাডা এবং কর্ডোভা আমার হচ্ছে গিয়ে একেবারে ছোটোবেলা থেকে একটা আকর্ষণ ছিল, কারণ এখানে মুসলিম সভ্যতার একটা বিশাল বিকাশ হয়েছিল। যখন স্পেন মুসলিম সেই খেলাফতের অধীনে ছিল, সেই সময় এই দুটো শহরে কিন্তু এই মুসলিম কৃষ্টি সংস্কৃতি জ্ঞান বিজ্ঞানের ব্যাপক প্রসার হয়েছিল। ওটা দেখার আমার ইচ্ছা ছিল এবং আল্লাহর রহমতে আমি সেগুলো দেখেও এসেছি। ওকে, সো এটা নিয়ে যদি একটু ডিটেলসে বলতেন যে এই যে ভ্যালেন্সিয়াতে তো ডেফিনেটলি আপনি যেসব সিটির নাম বললেন, সো সবই তো ফুটবল প্রেমী, বাট ওদের যদি একটু কাস্টমস নিয়ে, ওদের যে কালচার নিয়ে যদি একটু বলতেন, যে বিকজ সিন্স আমরা তো আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ is Bengali, right? So আপনি কি কোনো sort of language barrier ফেস করেছেন কি না, বা অনেক সময় মনে হয় না যে আমরা যেন একটা দেশে গেলে ওদের কথা শুনে মনে হয় যে আমি ওদের রঙে রাঙায় যাই, বাট তারপরে একটু লিমিটেশনটা থাকে। সো এই এক্সপিরিয়েন্সটা নিয়ে যদি একটু ডিটেলস বলতেন। হ্যাঁ, অবশ্যই এটা, তবে মানে যেটা হয়েছে যে পুরো স্পেনের মধ্যে একটু মনে হয়েছে, এটা বলতেই হবে যে যখন আমি বার্সেলোনায় ছিলাম, কাতালোনিয়ান যে কালচারটা, এটা আদার যে স্প্যানিশ কালচার সামান্য একটু ডিফারেন্স আছে, বাট খুব বড় কোনো ডিফারেন্স আমার মনে হয়নি। সো আমি তো আসলে ওখানে যোগাযোগ করেছি, কথাবার্তা বলেছি সব ইংরেজিতে। আমি তো স্প্যানিশও জানি না, কাতালোনিয়ান তো আরও জানি না। সুতরাং আমার কথাবার্তা যোগাযোগে খুব বেশি সমস্যা হয়নি। কিন্তু যখন আমি বার্সেলোনা ছেড়ে অন্য জায়গায় এসেছি, আমার মনে হয়েছে যে কোথায় যেন একটা সূক্ষ্ম ডিফারেন্স আছে। স্পেশালি আমার মনে হচ্ছে কাতালোনিয়ানরা খুব বেশি নিজেদের অঞ্চলটাকে ভালোবাসে। এটা কি ওই যে রাজা প্রজা এটা কি চলে আসতেছে, যে রিয়াল মাদ্রিদ ওদেরকে রাজা মনে করে এবং বার্সেলোনা এটা ঠিক সরাসরি বলা যাবে না, কারণ হয়তো বা বার্সেলোনার একটা বিশাল অংশের লোকই কিন্তু নিজেদেরকে মনে প্রাণে স্প্যানিশই ভাবে। তারা কিন্তু একসাথে একটা মানে বড় ফোর্স হিসাবে, বড় শক্তি হিসাবে পৃথিবীতে থাকতে চায়, সেটাই ভাবে। ওইটা সরাসরি হয়তো না, কিছু মানুষের মধ্যে হয়তো থাকলেও থাকতে পারে। ওকে, অ্যান্ড আমি হয়তো একটু হোমওয়ার্ক করেছিলাম, হয়তো কোনো একটা মুভিতে দেখেছিলাম যে ওদের ওখানে একটা ওই টমেটো ফেস্টিভ্যাল হয়, টমেটোর একটা ফেস্টিভ্যাল, এরকম কোনো কিছু কি আপনি দেখতে পেরেছেন? না, ওইরকম কিছু দেখতে পারিনি, তবে একটা ফেস্টিভ্যালের কিছু ছবি এবং কিছু অংশ দেখেছি। সেটা হচ্ছে ফালাস ফেস্টিভ্যাল বলে, ওটা ভ্যালেন্সিয়াতে হয়। এটা বছরের একদিন যেটা হয়, ভ্যালেন্সিয়ার প্রতিটা পরিবার একটা ওই বিশাল আকৃতির কাগজ দিয়ে, প্রধানত রং বেরঙের কাগজ দিয়ে নানা রকম মানে মূর্তি, পুতুল, তারপরে বিভিন্ন গাছপালা, জীবজন্তুর এগুলোর একটা স্ট্রাকচার তৈরি করে, সেগুলো রাস্তা দিয়ে একটা কার্নিভাল করে টেনে নিয়ে যায় এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওগুলোতে তার আগুন ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে দেয় এবং এটাকে বলে ওরা ফালাস ফেস্টিভ্যাল। এটা দেখতে অনেকে ওই সময় মানে চলে যায় ওখানে, এবং আমি ওখানে যেটা হচ্ছে অনেকগুলো ছবি দেখেছি এবং ওখানে কিছু স্ট্রাকচার রয়ে গিয়েছিল, সেগুলোও দেখতে পেয়েছি। অলরাইট,
Yes, welcome back to Radio Furti 88 FM, and yes, you're indeed listening to Destination Stories brought to you by Emirates. Fly Emirates, fly better. And yes, I've got the special guest with me. So আপনি একটু আগে যে কথাগুলো বলছিলেন ওদের কালচার নিয়ে, ওদের কাস্টমস নিয়ে, সো আপনি যদি একটু ডিটেলসে বলতেন যে কোন জিনিসটা ওদের এক একটা দেশে তো এক এক রকমের কাস্টমস থাকে, কালচার থাকে এবং ওদের অনেক এসেন্স থাকে, কিছু সিক্রেটস থাকে, এরকম কোনো কিছু কি সর্ট অফ লাইক ইন টার্মস অফ ল্যান্ডমার্ক বা কোনো কিছু আপনি দেখেছেন যেটা আপনার চোখের নজর কেড়েছে and you thought ওকে আমি আরেকটু ডিগ ইন করতে চাচ্ছি, এটার আসলে প্রত্যেকটা জিনিসের পিছিয়ে তো একটা লম্বা স্টোরি থাকে, এরকম কোনো কিছু যদি একটু শেয়ার করতে চান আমাদের ভিউয়ার্স অ্যান্ড লিসনারদের সাথে। হ্যাঁ, এটা তো আমরা বার্সেলোনা থেকে তো ভ্যালেন্সিয়াতে আসলাম, তাহলে ভ্যালেন্সিয়া নিয়েই বলি। প্লিজ। যে ভ্যালেন্সিয়াতে যেটা বলা হয় যে স্পেনের ন্যাশনাল ডিশ বলতে পারেন বা সবচেয়ে আইকনিক ডিশ হচ্ছে পায়েলা বলে একটা খাবার। সরি, পায়েলা। পায়েলা, জি। ওকে। পায়েলাটা আসলে আমার কাছে মনে হয়েছে যে আমাদের যে ভুনা খিচুড়ি আছে, যে ভুনা খিচুড়িরই একটু একটা ডিফারেন্ট ভার্সন। টেস্ট অবশ্যই অন্যরকম। ওখানে অন্য ধরনের কিছু সবজি থাকে, বেশ কিছু সি ফুডের অংশ থাকে মিলে, কিন্তু মেইন ইনগ্রেডিয়েন্টটা হচ্ছে চাল এবং সেটার সাথে একটু ওই যে হলদে ডাল থাকবে, যেটা একটু ভুনা আকারে তৈরি হয়। মানে খুবই মজার একটা খাবার। এবং এইটা এই ভ্যালেন্সিয়াতেই কিন্তু এই পায়েলাটা প্রথম চালু হয়েছে। বলা হয় যে পায়েলার উৎপত্তিস্থল হচ্ছে ভ্যালেন্সিয়া। সো এখানে এসে যখন আমি এসেছি তখন আমি টার্গেট করেই পায়েলা খেয়েছি এবং সেটা খেয়েছি হচ্ছে একেবারে স্ট্রিট সাইড, যে উপরে ছাতা ধরা ফোল্ডিং চেয়ার দিয়ে বসা যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো। এবং এটা ইউরোপের কান্ট্রিগুলোতে বিশেষত আমার কাছে সবসময় মনে হয় যেটা খুবই আমার কাছে খুব রোমান্টিক মনে হয়, খুবই একটা অন্যরকম অনুভূতি হয় যে সরু সরু কবলস্টোনের রাস্তা, মানে ইট বাঁধানো এবড়ো থেবড়ো পাথরের রাস্তা, চিকন চিকন ফুটপাত, তার পাশে ওই রেস্টুরেন্টগুলো একটা শেড দিয়ে এবং কিছু ফোল্ডিং চেয়ার আর ছাতা দিয়ে এই যে খাবারগুলো দেয়। এবং খুব পরিচ্ছন্ন, কোনো ধুলাবালি নেই, প্রতিটা পরিবেশনা পরিচ্ছন্ন, কিন্তু আপনি একটা মোটামুটি খোলা জায়গায় খাচ্ছেন। এবং সেখানে আপনি ভ্যালেন্সিয়ায় বসে, যেটা কিনা পায়েলার জন্মভূমি, সেখানে বসে আপনি পায়েলা খাচ্ছেন, স্প্যানিশ একটা ডিশ, এটা একটা অন্যরকম আনন্দ। আপনি যেটা বললেন যে আমাদের খিচুড়ি যেরকম, সো খিচুড়ির মতোই, আর খিচুড়ির নামটা শুনলে তো মুখে একদম পানি চলে আসে। এখন এইটার কি রেসিপি কি আপনি টোটালি মাস্টার করতে পেরেছেন এবং ওয়েন ইউ গট ব্যাক তখন কি আপনি ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে শেয়ার করেছেন? সো এটা যদি একটু শেয়ার করতেন। আমি এসে আমার বাড়িতে ন্যাচারালি আমি বলেছি, আমার স্ত্রীকেও বলেছি যে এত কিছু পায়েলা রাখতে পারো না। তো এটা নিয়ে একটু মজা হয়েছে এবং আলটিমেটলি যখন আমি বলেছি যে এইভাবে এই জিনিসগুলো থাকে, এবং আজকাল তো আসলে ইউটিউবে এবং অন্য জায়গায় রেসিপিগুলো পেয়েই যাওয়া যায়, ওটা করার পর আমার মেয়ে প্রথম কথাই বলছে যে কি একটা খিচুড়ি তুমি খেয়ে আসলো এখান থেকে এসে সেটাকে পায়েলা নাম দিচ্ছ। তো আসলে পুরোপুরি খিচুড়ি না, বাট ওই ধরনের একটা, আমি বলবো যে ওই ঘরানার আর কি। বাট আমি বলবো যে স্পেনে যদি আপনি যান, সেটা যেই শহরে যান, পায়েলা অবশ্যই একবার খাবেনই, খেতেই হবে আপনাকে। সো ডেফিনেটলি খাওয়ার কথা যখন আসলো, সো পায়লা তো ডেফিনেটলি সবাই খাবে। অ্যান্ড আপনি তো রেসিপিটা একটু যদি শেয়ার করতেন, সো ডেফিনেটলি আমি পার্সোনালি কিন্তু যখন অফেয়ারে যাব তখন কিন্তু আমি স্যারের কাছ থেকে রেসিপিটা নিয়ে নিব। আম গোনা ট্রাই অ্যান্ড শেয়ার উইথ ইউ পিপল। অ্যান্ড এটা ছাড়া আর কোনো কিছু কি আপনার জিভে লেগেছে যে ওয়াও, পায়লার মতো যে ফিলিংসটা, এরকম কোনো পার্টিকুলার আইটেম বা কিছু একটা? আমার কাছে মনে হয়েছে যে স্পেনের ডেজার্টগুলো অন্যরকম। ওকে, হ্যাঁ, এগুলো বেসিক্যালি আমাদের দেশের যে মিষ্টি আইটেমগুলো, এগুলো তো আসলে দুধের উপরে হয়। আমরা মিষ্টি বলতে সাধারণত দুধ দিয়ে তৈরি করা জিনিসগুলো, এই রসগোল্লা, চমচম, কালোজাম যাই বলেন, হ্যাঁ, কিন্তু ওখানে হচ্ছে একটু ময়দা ভিত্তিক আর কি। হ্যাঁ, এবং আমার মনে হয় একটু প্রভাব বোধহয় মেডিটেরিয়ান কান্ট্রি তো কিছুটা মিডল ইস্টের প্রভাবও ওদের মিষ্টিগুলোর মধ্যে আছে। অর্থাৎ যেমন আপনি টার্কিতে গেলে যে বাকলাভা এই ধরনের মিষ্টিগুলো পান, ওই ধরনের মানে প্যাটি টাইপের কিছু জিনিসপত্র ওখানে আছে যেগুলো মিষ্টি, এবং এগুলো খুবই মজার, এবং আমি এইটা খুব এনজয় করেছি ওখানে। ওকে, ওয়াও। সো এই জিনিসগুলো কি আসলে লাইক যদি আমি বলি যে হেলথ ফ্রেন্ডলি, লাইক
হেলথের জন্য ঠিক আছে, অনেকে আছে না যে সিন্স ইউর আ ডক্টর ইউল বি এবল টু সে ইট বেটার, কে অনেক রকমেরই তো ডিফিকাল্টিস থাকে আমি যদি এই পার্টিকুলার আইটেমটা খাই। সো হোয়াট ইউ রেকন অ্যাবাউট দ্যাট, ওদের যে আইটেমসগুলো আছে? এটাই একটা বলার বিষয় যে আসলে শুধু ইউরোপ কেন, আমি খুব কাছাকাছি যদি যাই, আমি যদি ব্যাংককের কথা বলি বা কুয়ালালামপুরের কথা বলি, স্ট্রিট ফুডগুলো কিন্তু ওরা খুব হাইজিন মেনটেন করার চেষ্টা ও করে। ইয়েস, অ্যাবসলিউটলি। ইউরোপিয়ান কোনো স্ট্রিট ফুড খেয়ে কখনো কেউ সমস্যায় পড়েছে মনে হয় না, কারণ এটা খুব ওরা স্ট্রিক্টলি এই আইনটা মেনটেন করে। এবং আমার মনে হয় যে আমাদের দেশে আমরা এই যে স্ট্রিট ফুডের ভেন্ডারদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করি, ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করি, এটা না করে বরং তাদেরকে যদি হাইজিনটা শেখানো হয় এবং তাদেরকে যদি ওটা বাধ্য করা হয় যে আপনার হ্যান্ড ওয়াশ করতে হবে, আপনাকে গ্লাভস পরতে হবে, আপনার প্রতিটা ইউটেন্সিলস পরিষ্কার থাকতে হবে, তাহলে কিন্তু বাংলাদেশেও এরকম স্ট্রিট ফুডের একটা রেভলিউশন হয়ে যেতে পারে। অ্যাবসলিউটলি, আই গেস ওই বেসিক হাইজিনটা যদি আমরা মেনটেন করি, সো আর দিন শেষে যখন আপনি যেটা পার্টিকুলার দেশে ট্রাভেল করেন না কেন, ফিউ থিংস ইউ হ্যাভ টু কিপ ইন ইউর মাইন্ড, লেট দ্যাট বি কমফোর্ট অ্যান্ড বিভিন্ন সর্ট অফ ফ্যাসিলিটিস, যেটা নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো। বাট তার আগে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে a while ago sir was sharing about his flight by Emirates. So Emirates নিয়ে আবার চলে আসি। So আপনার জন্য I'm sure you must be knowing it, and to all the people out there যারা ট্রাভেল করতে পছন্দ করেন, তারা কিন্তু এমিরেটসের থ্রুতে 140টারও বেশি কিন্তু ডেস্টিনেশনে কিন্তু আপনারা ট্রাভেল করতে পারবেন। সো আপনারা ঢাকা থেকে দুবাই যেতে হবে, দুবাই যাওয়ার পরে ম্যাপে যেরকম একটা ঘোরান দিয়ে আপনি ফিঙ্গারটা টিপ করবেন, যেই দেশের উপরে পড়বে এমিরেটস উইল টেক ইউ দেয়ার। অ্যান্ড এটার পাশাপাশি কিন্তু আরও 1700-র বেশি কিন্তু কানেক্টিং ফ্লাইট থাকে উইথ দেয়ার পার্টনার্স অ্যাক্রস দ্য গ্লোব, অ্যান্ড ইয়েস, আরও ডিটেলস ইনফরমেশনটা জানার জন্য কিন্তু ইউ জাস্ট হ্যাভ টু ভিজিট even to book your ticket on emirates.com. and এই সব ফ্যাসিলিটিসের জন্যই কিন্তু, এই সব আউটস্ট্যান্ডিং সার্ভিসের জন্যই কিন্তু এমিরেটস ওয়াজ নেমড দ্য বেস্ট এয়ারলাইন্স অফ দ্য ইয়ার। অ্যান্ড ইয়েস, চলে যাচ্ছি গান থেকে ফিরে আসার পরে উই আর গোনা টক অ্যাবাউট ইট। অ্যান্ড ইয়েস, যে কোনো দেশে যান না কেন আপনি, প্রত্যেকটা দেশে কিন্তু কিছু হিডেন জেমস থাকে, ওটা কিন্তু আমরা লাইক ওই ওয়ান্ডার্সগুলো কিন্তু আমরা আনকভার করবো ওয়ান্স ইউ গেট ব্যাক। সো শুনতে থাকুন রেডিও ফুর্তি 88 FM, আমি আলিফ আছি, সাথে থাকবো আরও কিছুক্ষণ। অ্যান্ড ইয়েস, টু অল দ্য পিপল আউট দেয়ার যারা আমাদের ফেসবুকে এবং ইউটিউবে দেখছেন, সো আপনারা কিন্তু আমাদেরকে একদম ঘন্টাখানিকের মতো ইচ্ছা মতো মন ভরে দেখতে পারবেন। এবং আমাদের যে ডিসকাশনটা হচ্ছে, এখান থেকে কিন্তু আপনার যদি কোনো রকমেরই যদি প্ল্যান করে থাকেন যে আপনি স্পেনে যাবেন, সো এই যে ডিসকাশনটা, এটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে হেল্প করবে। বিকজ হয় না, কোনো একটা দেশে যাওয়ার আগে যদি আমি একটু হোমওয়ার্ক করে যাই, তখন কিন্তু আমার এই সর্ট অফ হার্ডশিপ ফেস করতে হচ্ছে না। সো শুনতে থাকুন রেডিও ফুর্তি, অ্যান্ড ইয়েস, ইউ আর লিসনিং টু অ্যান্ড ইউ আর ওয়াচিং টু ডেস্টিনেশন স্টোরিজ ব্রট টু ইউ বাই এমিরেটস। ফ্লাই এমিরেটস, ফ্লাই বেটার। সো স্যার, আমরা তো অনেক কথা বলছি, এবং আপনি যখনই আপনি পায়লার কথা বললেন, ডেজার্টের কথা বললেন, দো আই এম নট আ ডেজার্টেড পারসন বাট ডেজার্ট ফ্রেন্ডলি পারসন, বাট তারপরও না আমার মুখে পানিতে ভরে যাচ্ছে। বিকজ এরকম কোনো কিছু হয়েছে যে আপনি 8-10টা লোকাল যে কুজিন বলেন ওটা ট্রাই করেছেন, ট্রাই করার পর আপনার মনে 1-2টা দাগ কেটেছে এবং আপনি চিন্তা করেছেন যে ঠিক আছে, এটা নিয়ে তো আমি অনেক শুনেছি, কোনো একটা দেশে যাওয়ার আগে তো আমরা একটু হোমওয়ার্ক করে যাই না, এই দেশে যে এই জিনিসটা আমি ট্রাই করবই। সো হয়েছে যে আপনি ইউটিউবে দেখেছেন বা লাইক সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, তখন ইন পার্সন যখন ওই পার্টিকুলার জিনিসটা আপনি টেস্ট করেছেন, আপনার কাছে খুব মজা লাগছে। আবার কোনো একটা ডিশ আছে যেটা আপনি অনেক এক্সপেকটেশন ছিল বাট ইউ ডিডন্ট লাইক ইট অ্যাট অল, এরকম কিছু শেয়ার করতে চান? না, এরকম তো বিভিন্ন সময় হয়েছে। খাবার নিয়ে যে কত অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে, এটা বলতে গেলে ঘন্টা পার হয়ে যাবে। তো এখন যেমন আমি একটা বলি যে আমার খুব একটা ছিল যে কি বলে, মিশরে ফালাফেল বলে একটা খাবার আছে। হ্যাঁ, এইটা খুব শুনেছি যে ফালাফেল খুবই মজার খাবার, এবং গিয়ে আমি যখন খেয়েছি আমার মনে হয়েছে যে আসলেই এটা খুবই একটা সুস্বাদু মজাদার একটা খাবার, যেটা আমাদের অনেকটা কিছুটা ধরতে পারেন আমাদের ওই যে হ্যাঁ, আমাদের যে পেঁয়াজু বা এই ধরনের জিনিস, এইটারই একটু ডিফারেন্ট ভার্সন। এবং ওখানেও যে ওরা আরেকটা করে থাকে যে একটা লুচির মতো একটা রুটি করে ফোলা, সেটাকে আবার একটু ফাঁক করে নিয়ে ভিতরে
কিছু জিনিস ঢুকিয়ে দেয়, নামটা এই মুহূর্তে মনে আসছে না। এই খাবারগুলো মিশরে আমি খুব এনজয় করেছি। আবার যদি ভিন্ন কথা বলেন যে আমি ইসে শুনেছি যে যখন আমি রিও ডি জেনেরোতে গিয়েছি, ওখানে শুনেছি যে ওরা একটা ফ্রায়েড বানানা একটা খুবই, এটা তো আমি খুব অবাক হলাম যে ফ্রায়েড বানানাটা কি জিনিস, এটা আমার কোনো ধারণা ছিল না। আমি গেলাম, আমি নিলাম, আমি দেখলাম যে ফ্রায়েড বানানাটা দেখে আমার মনে হলো যে বেশ ফোলা ফোলা বেগুনির মতো, উপরে একদম টেম্পুরা দিয়ে ভাজা মচমচা একটা কিছু হবে। এবং আমি ন্যাচারালি প্লেট ভরে 3-4টা নিলাম এবং আমি খুব মজা করে, এবং সেটা ঈষদুষ্ণু, একটু সসও দেওয়া আছে, আমি লাগিয়ে মুখে দিলাম এবং প্রথম কামড়টা আমার খুবই ভালো লাগলো, বিকজ এটা টেম্পুরা দিয়ে ভাজা একটা মচমচা জিনিস। কিন্তু দ্বিতীয় কামড়ে ভিতর থেকে একেবারে চটকানো পাকা কলা মিষ্টি বের হয়ে আসলো। ওকে, এটা আমাকে মনে হলো যে ইট ডাজন্ট গো উইথ দ্য ফার্স্ট কামড় আর দি সেকেন্ড কামড়ের মধ্যে একটা বিরাট তফাৎ। হ্যাঁ, সো আমি এটা যে খুব একটা পছন্দ করতে পারছি তা না, অনেকে কিন্তু আবার এটা খেয়েও খুব মজা পেয়েছেন। আসলে আই গেস এখন হচ্ছে কি, মানুষ এত সর্ট অফ এক্সপেরিমেন্টেশন করতে চায় যে আনকমন কিছু কম্বিনেশন আমি সেট করে ফেলবো, কারো খেলে মজা হবে। বাট আই এম শিওর আপনি যেটা বলেন, আমার শুনেই ইনিশিয়ালি যখন আপনি স্টার্ট করেছেন আমার কাছে মনে হয়েছিল যে ডেফিনেটলি ট্রাই করতে হবে, বাট যখন আপনি টোটাল ডিসকাশনটা করলেন, এটা আপনি খেয়ে দেখতে পারেন, মানে খুব খারাপ লাগবে তা না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটার সাথে ঠিক মিলছে না। আমি চিন্তা করি কি, আমার যদি কলাই খেতে হয় তাহলে আমি সিম্পলি কলাই খাই, বিকজ আই নো কে বানানাটা টেস্টটা কেমন ভালো লাগবে। বাট এটার সাথে যদি কিছু আনএক্সপেক্টেড আনওয়ান্টেড কিছু জিনিস যদি অ্যাড অন করা থাকে, হয়তো আপনার টেস্টটাকে পুরো নষ্ট করে দিবে। অ্যান্ড ইয়েস, যদি স্পেনের আমরা কথা বলি, স্পেনের এমন কোনো কিছু যেটা জিনিসটা আপনি আমাদের ভিউয়ার্স বা লিসনার উদ্দেশ্যে বলতে চান যে আপনারা যদি স্পেনে আসতে চান, এই জিনিসগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এই সাইট সিইংগুলো বা এই ল্যান্ডস্কেপগুলো কোনো মতেই মিস করা যাবে না, কারণ সে যদি এটা মিস করে ফেলে তাহলে মনে করবে যে আমি স্পেনের যেই ওয়ান্ডার্সগুলো আছে এগুলো আমি টোটালি মিস করে ফেলেছি। এটা আসলে অল্প কথায় বলা খুব কঠিন, কারণ স্পেন একটা বেশ বড় দেশ এবং এতগুলো বিখ্যাত শহর আছে। আমি তো মাত্র 3-4টা বললাম, এর বাইরেও কিন্তু আরো অনেক শহর আছে, এগুলোর নামও আমরা জানি। হ্যাঁ, মালাগা, সেভিল, আমি টোটাল 22টার মতো জানি, কজ যে লা লিগা দেখি। এবং এক একটা শহর এক এক রকমের আনন্দদায়ক, এক এক রকমের এক্সাইটিং এক একটা জিনিসপত্র রয়েছে। সো আপনাকে স্পেনে যদি পুরোপুরি আপনি এনজয় করতে চান, হয়তো মনে হয় অ্যাটলিস্ট 1 মাস আপনাকে ওখানে সময় দিতে হবে। তা আমি যেটা বলি সেটা হচ্ছে যে আপনি টার্গেট করেন, যদি হাতের সময় কম থাকে আপনি নির্দিষ্ট 2-3টা শহর করে নেন, চুজ করে নেন এবং ওইটা দেখেন, ম্যাপ দেখে ঠিক করে নেন যে কোনখান থেকে কোথায় গেলে আপনার এটা আপনার গ্রিপের মধ্যে থাকবে। এবং অবশ্যই চিন্তা করবেন যে আপনি কানেকশন, ফ্লাইং কানেকশন যেখান থেকে শুরু করলেন এবং যেখানে শেষ করলেন, গুড কানেকশন যেন আসে। আপনি যেটা এমিরেটসের কথা বলছেন, এইভাবে আপনাকে মাথায় রাখতে হবে, তাহলে এই জিনিসটা অনেক সহজ হয়ে আসবে। এবং ওই শহরগুলো আমি সবাইকে অনুরোধ করব যে কোথাও বেড়াতে গেলে অন্ধের মতো যাবেন না, একটু দেখে নেবেন, একটু পড়াশোনা করে নেবেন। এক সময় তো একটু পড়াশোনা করতে হলে অনেক লাইব্রেরিতে ঘুরতে হতো, এখন কিন্তু আপনার ফিঙ্গার টিপসে চলে এসছে। আপনি মোবাইল দিয়ে, আপনার ল্যাপটপ দিয়ে আপনি একটু জেনে নেন যে ওখানে কি কি ব্যাপারগুলো আছে। এখানে একটা কথা আমি যদি বলি যে এই যে ভ্যালেন্সিয়ার কথা বলছিলাম, ভ্যালেন্সিয়া আমি যাব, এটা তো শুধুমাত্র ছিল যে আমার মেডিকেল কনফারেন্সটার জন্য যাওয়া হলো, আদারওয়াইজ ভ্যালেন্সিয়া যাবো কিনা এটা নিশ্চিত ছিলাম না। কিন্তু ওটা নিয়ে যখন জানতে গেলাম, ওখানে একজনের নাম শুনলাম, সেটা হচ্ছে সান্তিয়াগো কালাট্রাভা। ওকে, উনি হচ্ছেন ভ্যালেন্সিয়ার আর্কিটেক্ট। একটু আগে যেটা আমি গৌডির কথা বলেছিলাম যে বার্সেলোনাটা উনি তৈরি করেছেন, আর এই শহরটা এটা কিন্তু অনেক আধুনিক, অনেক নতুন শহর, বাট এখানকার মেইন স্ট্রাকচারগুলো ওই কালাট্রাভা করেছেন। কালাট্রাভার ব্যাপারটা আমি এক্সাইটেড হয়ে গেলাম এই জন্য যে আমি তার কয়েক বছর আগে, যখন আমি স্পেন গেলাম তার কয়েক বছর আগে আমি সুইডেনে গিয়েছিলাম। সুইডেনে মালমো নামে একটা শহর আছে, কোপেনহেগেনের ঠিক সমুদ্রের এপারে ওপারে, ছোট্ট শহর। ওখানে গিয়েছিলাম। ওখানে গিয়ে একটা অদ্ভুত বিশাল উঁচু বিল্ডিং দেখলাম, টাওয়ারের মতো, যেটা মনে হয় যেন দেখে বিল্ডিংটা যে মাথা নিচ ধরে কেউ মোচড় দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটার নাম হলো টার্নিং টর্সো বিল্ডিংটার। অর্থাৎ আপনি যে অংশটা আপনার ছিল সামনে,
বিল্ডিংটা যখন উপরে তাকাবেন দেখবেন যে ওটা মোচড় খেয়ে চলে গেছে পিছনে। ওকে, অদ্ভুত একটা স্ট্রাকচার। এবং ওখানে শুনলাম যে এটা কালাট্রাভার করা। এই ভ্যালেন্সিয়াতে এসে আবার কালাট্রাভার অদ্ভুত অদ্ভুত কতগুলো আর্কিটেকচারাল ওয়ান্ডার আমি দেখেছি। ওকে। একটা প্রশ্ন করবো, যেহেতু আপনি আর্কিটেক্টদের নিয়ে বলছেন, সো এক একটা সিটিতে তো এক একটা আর্কিটেক্ট রিপ্রেজেন্ট করতেছে, বাট আপনি যখন টোটাল ওদের ইনফ্রাস্ট্রাকচারটা দেখবেন না, এটা মোরালি সেমই লাগে। তাহলে কি লাইক ইন দ্যাট কেস উই ক্যান সে কে অল দোজ আর্কিটেক্টস দে অল থিঙ্ক অ্যালাইক, এরকম কিছু? না, তা হবে না, কারণ আর্কিটেক্টরা সেটা যে দেশেই করে থাকেন, যেখানকার আর্কিটেক্টই করে থাকেন, তারা তো আসলে সেখানকার মানুষের মন মানসিকতা, তাদের পছন্দ, তাদের কৃষ্টি কালচার চিন্তা করেই তার জিনিসটা তৈরি করেন, এবং যখন সেটা মিলাতে পারেন তখনই কিন্তু এটা কালোত্তীর্ণ হয়। অন্যথায় কিন্তু সেটা নিয়ে মানুষ অত বলে না। হ্যাঁ, এখন যেটা আপনি ধরেন সিডনি অপেরা হাউসের কথা যদি বলেন, ওই জায়গাটায় ওই স্থানে ওই রকম একটা মুক্তর খোলস খোলার মতো স্ট্রাকচার দিয়ে তৈরি না করে যদি ওইখানে উনি যদি একটা রয়্যাল বেঙ্গল টাইগার বসায় দিতেন, এটা তো যেত না। ফেয়ার না। সো এই চিন্তার থেকে আমার মনে হয় যে ওই চিন্তাগুলো তাদের মাথায় এবং খোলে, এবং যারা ভালো আর্কিটেক্ট তারা কিন্তু ওইভাবে মিশে যান। ওই যে কম্বিনেশনের টেস্টটা তাদের বুঝতে হবে আর কি, কোন জিনিসটার সাথে কোনটা যাবে। ওই জাস্ট ফর দ্য সেক অফ পুটিং থিংস টুগেদার এটা করা যাবে না। অ্যান্ড যদি আপনি এই যে স্পেন ট্যুরটা নিয়ে যদি আপনি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, যেটা আপনি কখনো এক্সপেক্ট করেন না, ইটস ক্যান বি লাইক দ্যাট বাট অলরেডি হ্যাপেন, বাট ওয়াজ দ্যার আ বিটার ওয়ান অর আ সুইটেস্ট ওয়ান? সো এরকম যদি কিছু বলেন। তাহলে আমি চলে আসব গ্রানাডাতে। ওকে, ভ্যালেন্সিয়ার পরে যেখানে গিয়েছিলাম, গ্রানাডাতে আপনারা জানেন যে এটা বিখ্যাত হচ্ছে আলহামরা প্রাসাদের জন্য। আলহামরা প্রাসাদটা এটা মুসলিম কালচারের খুব নামকরা একটা এবং ইউনেস্কো হেরিটেজ সাইট। পৃথিবীতে যতগুলো অসাধারণ প্রাসাদ আছে তার মধ্যে অন্যতম। ওকে, এটা তো মুর সভ্যতার যে মুসলিম সভ্যতা ওনাদের করা, নাসিরিদ খলিফারা এটা করেছিলেন। পরবর্তীতে এটা তো ঈদের মানে স্পেনের অধীনে চলে যায়, অর্থাৎ মুসলিম কালচার ওখান থেকে সরে আসতে বাধ্য হয় যুদ্ধে পরাজিত হওয়ার কারণে। বাট ওটাকে মোটামুটিভাবে ওইভাবেই ওখানে প্রিজার্ভ করা হয়েছে। এবং ওখানে ঢুকে ঢুকে আমি দেখেছি যে সমস্ত দেয়ালগুলোতে, বিভিন্ন জায়গাগুলোতে আপনার কোরআনের বাণী আরবি ভাষায় ক্যালিগ্রাফি করে রাখা আছে। তো এটা আমার কাছে খুব অন্যরকম একটা অনুভূতি মনে হয়েছে যে আমি ইউরোপের মতো একটা জায়গায় এসে, যেখানে ক্রিশ্চিয়ান কালচারটাই হচ্ছে গিয়ে চতুর্দিকে, সেখানে আমি এই ধরনের একটা জায়গায় গিয়েছি। ওটা আমার মানে অন্যরকম একটা অনুভূতি হয়েছে। এবং সেই সাথে আমি একটু বলবো এটাই যে আমরা ওখানে দুপুরবেলার যখন জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে, আমার গ্রুপে আমরা বোধহয় 5-7 জন ছিলাম। আমরা ওই প্রাসাদেরই একটা টেরাসের মতো জায়গায় আমরা একটা কোনায় উজু করে নামাজের জন্য একটা জামাত করেছি। তো আমাদের যে গাইড ছিলেন, যে ভদ্রলোক, আমার যদ্দূর মনে পড়ে নাম ছিল স্টিভেন। তো আমি যখন নামাজ শেষ করলাম, আমি দেখলাম যে স্টিভেন একটু দূরে বসে খুব গভীর মনোযোগ দিয়ে আমাদের কর্মকাণ্ডগুলো দেখছে। তা আমি এসে ওকে একটু হেসে জিজ্ঞেস করলাম, কি স্টিভেন, তুমি কি বুঝেছো এটা কী ব্যাপার? বলে, হ্যাঁ আমি বুঝেছি, এটা তোমাদের প্রেয়ার। তো বলো যে তুমি দেখলাম খুব মনোযোগ দিয়ে দেখছো। বলে, হ্যাঁ আমার খুব তোমাদের ব্যাপারে আমার খুব আগ্রহ আছে, বিকজ 4 পুরুষ আগে আমরা মুসলিম ছিলাম। ওকে। তো এটাও আমার কাছে খুব অবাক লাগলো, যে মানে এই যে অবাক লাগলো মানে কি, এবং সে আমাকে বলল তার মিডল নেমটা এখনও খালিদ, অর্থাৎ একটা মুসলিম নেম। সো এই যে এটা আসলে চেঞ্জ অফ কালচার হয়, চেঞ্জ অফ ব্যাপারগুলো থাকে, কিন্তু মানুষের মধ্যে কিন্তু এগুলো প্রবাহিত থাকে এক কালচার থেকে আরেক কালচারে যাওয়ার, এবং তার ফলে পুরনো জিনিস জানার আগ্রহ। তো এইটা কিন্তু আমার কাছে খুব স্ট্রাইকিং লেগেছে। Fair enough, absolutely. And yes, welcome back to Radio Furti, and you're indeed listening to, and you're indeed watching to Destination Stories, brought to you by Emirates. Fly Emirates, fly better. And yes, I've got my special guest here today, and we're talking about the places he has visited so far. Yes, আমরা এখন স্পেনে আছি। সো স্যার, আপনার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আমাদের যে লিসনার ভিউয়ার্স যারা আছে, তারা যদি বাংলাদেশ থেকে যদি তারা স্পেনে যেতে চায়, সো তাদের কি সর্ট অফ হোমওয়ার্ক করতে হবে, এবং কোন জিনিসটা তাদের মাথায় রাখতে হবে যে এই পার্টিকুলার ভিসার জন্য যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমি ইজিলি পেয়ে যাব, এবং বছরের এই সময়টা হয় না যে একটা পিক টাইম থাকে, ওই পার্টিকুলার
এই ডেস্টিনেশনটা ভিজিট করার জন্য। সো এইটা যদি একটু ডিটেলসে বলতেন যে একজন বাইরে যাওয়ার জন্য কি ওই ট্রাভেল আইটিনারি বেসিক্যালি আর ভিসার জন্য কি প্রিপেয়ার করতে হবে আর কোন জিনিসটা মাথায় রাখতে হবে যে ডু অ্যান্ড ডোন্টস অফ ভিজিটিং দ্যাট পার্টিকুলার কান্ট্রি। না, সেটা তো স্পেনে যেতে হলে ইনভেরিয়েবলি আপনার যেটা নিতে হয় সেটা হচ্ছে সেনজেন ভিসা। সেনজেন তো আসলে ইউরোপের প্রায় 20টার মতো দেশ বোধহয় সম্ভবত, আরো 29টা হয়ে গেছে। এদের একটা কমন ভিসা, এবং এই 29টা দেশ যে কোনো দেশই এই ভিসাটা ইস্যু করতে পারে, এবং একটা দেশ যখন এই ভিসাটা ইস্যু করবে ওই বাকি 28টা দেশও সেইটার তাদের ভিসা হিসাবে মেনে নেবে। তখন আপনি উইদাউট এনি বর্ডার, কোনো বর্ডার ক্রস করার জন্য যে সমস্ত ইমিগ্রেশন করতে হয় বা কিছু, এগুলো ছাড়াই আপনি এক দেশ থেকে আরেক দেশে যেতে পারবেন, অ্যাজ ইফ আপনি ঢাকা থেকে ময়মনসিংহ যাচ্ছেন, ওখান থেকে টাঙ্গাইল যাচ্ছেন, এইরকম কোনো বাধা নেই এইভাবে। তো স্পেনের এমবেসি আছে এখানে, সেখানে এটার জন্য করতে হবে। অনেক সময় বলা হয় যে সেনজেন ভিসাটা একটু কঠিন। হ্যাঁ, কঠিন এই অর্থে যে ওনারা অনেক যাচাই বাছাই করে ভিসাটা দেন। তবে আমার মনে হয় যে আপনি যদি সব জায়গায় আপনার ইন্টেনশনটা পরিষ্কার করে বলেন আপনি কেন যাচ্ছেন এবং আপনার কি আগ্রহ আছে, আপনি যদি কোথাও রাগঢাক না করেন তাহলে কিন্তু ভিসা পেতে কোনো সমস্যা হয় না। যেখানে আপনি রাগঢাক করবেন, যেখানে আপনি একটু ফেব্রিকেটেড কথা বলতে যাবেন, সেখানেই কিন্তু সমস্যাটা বেঁধে যায়। অ্যান্ড ওই যে সিজনটা যদি একটু বলতেন কোন টাইমে? টাইম বললে ইউরোপে আমাদের যে সামার যেটা, এটাই হচ্ছে গিয়ে বেস্ট টাইম, কারণ ওইখানে ইউরোপের সামার মানে হচ্ছে আমাদের অল্প শীত, মানে শীত শুরু হয়েছে বা শীত শেষ হয়ে যাচ্ছে এই সময়ের যে বসন্তকালটা বলেন বা এরকম সময়ের মতো ওয়েদার। সুতরাং ওইখানে খুব আরামে সেই সময় ঘোরা যায়। সেই সময় দিনের সময়টা অনেক লম্বা থাকে, দেখা যায় যে প্রায় 17-18 ঘন্টা পর্যন্ত একটা দিনে আপনি ঘুরে ফিরে দেখতে পারেন। সো এটা একটা বিরাট সুবিধা হয়। আপনি ভোরবেলা যখন শুরু করেন, আপনি সারা দিনে বহু জায়গা দিনের আলোর মধ্যেই ঘুরতে পারবেন, এটা একটা সুবিধার। আর অবশ্যই একেবারে মানে মহাশীতের সময়টা অ্যাভয়েড করতে আমি বলবো, কারণ এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়টা এতই ঠান্ডা থাকে যে এটা আমাদের পক্ষে ঘোরা মুশকিল, আনটিল অ্যান্ড আনলেস আপনি বরফ এনজয় করতে চান। সেটাও আমি করেছি, সেটা ভিন্ন কথা। কিন্তু ওই রকম যদি থাকে, যদি ঘুরে দেখতে চান, তাহলে আপনার গ্রীষ্মকালেই যেতে হবে। অলরাইট, সো এত সুন্দর সুন্দর কথা বললো। সো ডেফিনেটলি আমি আপনাকে একটা কথা বলতে চেয়েছিলাম যে যখন কেউ যেতে চাচ্ছে, সো বাজেট কেমন হতে হবে যদি একটু বলতেন। অ্যান্ড দ্য লাস্ট থিং ইজ, এই যে আপনি এক্সপিরিয়েন্সটা শেয়ার করলেন, শেয়ার করার পর আপনার কেমন অনুভূতি হলো, এবং আমাদের লিসনার ভিউয়ার্স উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান যে কোনো একটা পার্টিকুলার দেশে যাওয়ার জন্য তাদের কী ডুজ অ্যান্ড ডোন্টস ফলো করতে হবে, এবং কিভাবে প্রিপারেশন নিবে, আর মানুষ কেন ঘুরবে এটা থেকে। বিং আ ডক্টর, লাইক হয়তো ইফ ইউ ট্রাভেল, হয়তো মনের দিক থেকে অনেক দিক থেকে আপনি মুক্তি পাবেন বা কিছু একটা। সো যদি এইটা একটু শেয়ার করতেন, অ্যান্ড দ্যাট উড বি ইয়োর লাস্ট ওয়ার্ডস ফর দ্য ডে। সো যদি একটু শেয়ার করতেন। না, আসলে আমি তো ট্রাভেল এক্সপার্টটা, আমি আসলে ঘুরতে ঘুরতে কিছু কিছু জেনেছি বা বুঝেছি। তো সেই প্রেক্ষাপটে যদি বলি, তাহলে বলবো যেটা, যে আপনি যেখানেই যাবেন যদি আগে সেই জায়গাটা সম্পর্কে একটু জেনে নেন, এবং ওদের যে ক্যারেক্টারিস্টিক, ওদের যে কৃষ্টি সংস্কৃতি, সেটার সাথে যদি আপনি একটু খাপ খাইয়ে নেন প্রথম থেকেই, তাহলে আপনার কোনো প্রবলেমই হবে না। এখন খুব স্বাভাবিক, আপনি যখন একটা ইউরোপিয়ান কান্ট্রিতে যাবেন, গ্রীষ্মকালে যাচ্ছেন, সেখানে হয়তো দেখবেন যে মহিলাদের পোশাক আশাকটা তো আমাদের দেশের মতো এত রাগঢাক করা থাকবে না, এটা ওদের কৃষ্টিতেই ওটা। কিন্তু আপনি ওটার জন্য যদি ওখানে কোনো বিরক্তি প্রকাশ করেন, বা ওখানে যদি সোজা ভাষায় হচ্ছে যে আপনি যদি কোনো হ্যাংলার মতো দৃষ্টিতে ওই দিকে তাকিয়ে পড়ে থাকেন, এটা তো আপনাকে তারাও সহজভাবে নেবে না। সুতরাং আপনাকে সেই জিনিসটা প্রথম থেকেই রাখতে হবে যে এইটা স্বাভাবিক, এটার পাশেই আমাকে থাকতে হবে এবং এটার মধ্য দিয়ে আমাকে চলতে হবে। এই ধরনের অ্যাডাপ্টেশনগুলো ভিতরে আনতে হবে। আর বাজেটের কথা যখন বলছেন, আমি বলবো যে আসলে বাজেট, মানুষ যার যা বাজেট সেই অনুসারেই কিন্তু প্রোগ্রাম সাজানো যায়। হ্যাঁ, অনেকে লাক্সারিয়াস হোটেলগুলো পছন্দ করেন, যেগুলোর ভাড়া হয়তো $200, $250 পার নাইট। আপনি তা করলেন না, আপনি $50-60 একটা বাজেট হোটেলে, বা আরও কমেও ব্যাকপ্যাকার্সদের জন্য আছে, সেটা যদি নিয়ে নেন। কারণ সারাদিন ঘুরে হয়তো ওই 4-5 ঘন্টা ঘুমানোর জন্য এতগুলো টাকা দেওয়ার আমি কোনো আসলে মানে মনে করি না যে খুব ওয়াইজ কিছু। সো ওই দিকটা একটা খেয়াল করতে হবে।
খাবার দাবারের ব্যাপারেও খেয়াল করতে হবে। আপনি যদি যেটা বললাম, যেহেতু ইউরোপে ঘুরতে গেলে হাইজিনটা খুব বড় সমস্যা হয়ে দেখা যায় না খাবারে, অতএব আপনি স্ট্রিট ফুডেই যান। বড় বড় নামকরা রেস্টুরেন্টে যেতেই হবে এমন কোনো কথা নেই। আপনি পানি না কিনে খেয়ে আপনি ট্যাপ ওয়াটার অনায়াসে খেতে পারেন ওখানে। হ্যাঁ, এই যে কতগুলো ছোটখাটো টুকিটাকি ব্যাপারগুলো থেকে কিন্তু আপনি সহজেই এই করতে বক্সেসগুলো পারেন। ঠিক করে হ্যাঁ, যেতে হবে। এবং আপনি আপনার হাঁটার রুটটা ঠিক করে নেন একটা শহরে, যে আপনি হেঁটে কতখানি কাভার করতে পারেন। আমাদের মানে আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলাই কিন্তু বলেছেন, তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আমার সৃষ্টিকে দেখো, না হলে তুমি আমার মাহাত্ম্য বুঝতে পারবে না। ওয়াও। সুতরাং এটার জন্যই Very well said. আমাদেরকে কিন্তু ঘুরতে হবে। আপনি যত ঘুরবেন, আপনি যত দেখবেন, তত আপনি বুঝবেন যে আপনার চিন্তা, আপনার ক্ষমতার তুলনায় এই মহা ক্ষমতাধর আল্লাহ তাআলার ক্ষমতা যে কত বেশি, তার চিন্তাভাবনা, তার সৌন্দর্যবোধ যে কত অন্য ধরনের, সেটা আপনি বুঝতে পারবেন না। এবং সেটা যখন আপনি দেখবেন, বুঝবেন, তখন কিন্তু আপনার মনের ভিতরে ওই চেতনাটাও জেগে উঠবে। আপনিও কিন্তু সুন্দর থেকে সুন্দরতর হতে থাকবেন। সেজন্য আমি বলবো যে আপনি আসলে আজকে থেকেই প্ল্যান করে ফেলেন যে আপনি ঘুরবেন, আপনি বের হবেন। আপনি আপনার একটা লিস্ট তৈরি করেন, সেই লিস্টে কিভাবে আপনি করতে পারেন সেটার জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। All right, so I really appreciate your time and thank you so much for acknowledging us with your experiences. So আমি for a second ঘন্টা খানিকের জন্যই আপনার মাধ্যমে স্পেনটা দেখলাম, and to all the people out there, yes, আপনারা শুনতে থাকুন রেডিও ফুর্তি, and yes, you are listening to Destination Stories brought to you by Emirates. Fly Emirates, fly better. This is Alif signing out for the day, and we shall see you when you see you. Till then, stay connected to রেডিও ফুর্তি, ঘুরতে থাকুন, মানুষকে হেল্প করতে থাকুন, আর মনে ফুর্তি নিয়ে চলতে থাকুন. So eventually what I want to say is do ফুর্তি, take care, ta-ra, thank you. Ladies and gentlemen, this is a Furti announcement. You all are requested to tune in to Radio Furti 88 FM on Thursday evening 7 p.m. to listen to Destination Stories, brought to you by Emirates. Fly better.